নমস্কার। আজ আমার ভিডিওটা একটু অন্য বিষয়ে। ডবল ইঞ্জিন সরকার তৈরি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিকে হকার উচ্ছেদ বা সরকারি সম্পত্তিতে যারা এনক্রোচ করে বসে আছেন তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। খারাপ লাগছে, বিশ্বাস করুন, সত্যিই খারাপ লাগছে। কারণ মানুষের রুটি রোজগার ওই ছোট্ট একটা ব্যবসাকে কেন্দ্র করে তাকে যদি জোর করে তুলে দেওয়া হয়, তাহলে স্বাভাবিক ব্যাপার, তাদের সংসার কিভাবে চলবে? পুরো পরিবারগুলোই তো সেই ব্যবসাটির ওপরেই নির্ভরশীল। এর পরিপ্রেক্ষিতে কিছু মানুষ বলছেন যে কই, সরকার তো কলকাতার বড়বাজারে থাকা গুজরাটি মারোয়াড়ি এদেরকে তুলতে পারছে না। এদেরকে কেন তুলতে পারছে না? এরা মোটা মোটা টাকা দেয় বলে জাতিতে জাতিতে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। বাঙালি, গুজরাটি, মারোয়াড়ি, গুজরাটি মারোয়াড়িদের ব্যবসাটাই থাকবে, বাঙালির ব্যবসা থাকবে না, এটা নাকি ওনারা চান। কিন্তু সত্যি কথা বলতে, একজন বাঙালি হিসেবে বলতে পারি যে সত্যিই কি আমরা ব্যবসা করতে চাই? যে বাঙালি এই গুজরাটি মারোয়াড়িদেরই ব্যবসা শিখিয়েছিল, আর সেটা জানতে গেলে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। তো ইতিহাসের পাতা যদি আমরা উল্টাই, তো আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী বর্তমানে কি? কলকাতা। কিন্তু এই কলকাতাই একসময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী ছিল। তো যাই হোক, তৎকালীন অবস্থায় আমরা যদি দেখি বা অবস্থার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে কলকাতার এখন বয়স হচ্ছে 336 বছর। তো আজ থেকে 36 বছর আগে যখন কলকাতার 300 বছর বয়স হয়েছিল, তো তখন কলকাতার 300 বছরকে নিয়ে বহু ঐতিহাসিক বই বের করা হয়। তৎকালীন অবস্থার কিছু বই আমি পড়েছি এবং আজও কিছু কিছু কথা মনে আছে। তো সেইগুলো নিয়েই একটু বলছি আর কি। হয়তো ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, একটু বোরিং লাগবে, শুনতে ভালো লাগবে না, মনে হবে কি দরকার এসব ভিডিও শুনে। আমি যেমন আছি তেমন থাকি না, কিন্তু যারা অ্যাকচুয়ালি ভিডিওটা করছেন যে বাঙালিকে শেষ করে দিল, গুজরাটি মারোয়াড়িদের ব্যবসায়ী থাকবে, আমাদের ব্যবসা থাকবে না, তাদের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিওটা। কলকাতার 300 বছর উপলক্ষে যে বইগুলো বেরিয়েছিল সেগুলো যদি ঘাঁটা যায়, তাহলে দেখতে পাবো যে যেহেতু কলকাতাই রাজধানী ছিল এবং তৎকালীন অবস্থায় বাঙালিরাই দেশের বাইরে পর্যন্ত ব্যবসা বাণিজ্য করেছেন, তার অন্যতম পথিকৃৎ ছিলেন, আমরা হয়তো নাম শুনেছি, ছাতুবাবু, লাটুবাবু, এনাদের কথা। উত্তর কলকাতার লোক। এই ছাতুবাবু লাটুবাবুর বাবা রামদুলাল দে সরকার, তিনি ছিলেন বলা চলে ভারতবর্ষের প্রথম সেই ব্যবসাদার যিনি বিদেশে লোহার বিজনেস করেছিলেন এবং সুদূর আমেরিকাতে। তার নামে একটি জাহাজ পর্যন্ত ছিল, সেটা তিনি তৈরি করাননি, আমেরিকানরা তৈরি করেছিল তার নামে। তো সেটা নিয়ে অন্য একদিন আমি একটা ভিডিও করব রামদুলাল সরকারকে নিয়ে। তো এত বড় বিজনেস যে তখনকার দিনে তিনি যখন মারা যান, তখন প্রায় 1,25,00,000 থেকে 35 লক্ষ টাকার শুধুমাত্র তার ক্যাশ ব্যালেন্স ছিল এবং প্রচুর সম্পত্তির তিনি মালিক ছিলেন।
তার ছেলেদের নামই ছিল লাটুবাবু, ছাতুবাবু। তারাও কিন্তু এই বিজনেসটা বা এই ব্যবসাটা দারুণভাবে চালিয়ে যান। এরপরে যদি আমরা দেখি জানবাজারের বাবু রাজচন্দ্র দাস, অর্থাৎ যার স্ত্রী ছিলেন লোকমাতা রানী রাসমণি। তো জানবাজারের রাজচন্দ্র দাস এত বিখ্যাত ব্যবসাদার ছিলেন, তিনিও কিন্তু দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য করতেন। ইংরেজরা পর্যন্ত তাকে ভয় খেত এবং তার কাছে ধার নিতে যেত। এটুকুও শোনা যায় বা ঐতিহাসিক তথ্য আছে যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যাদের জাহাজের বিজনেস ছিল, কিন্তু ইংরেজদের তাবেদারি করতে করতে তিনি প্রায় সব খুইয়ে ফেলেছিলেন। পূর্বপুরুষের জমিদারির অবস্থাও খুব একটা ভালো তার ছিল না। শুধুমাত্র প্রিন্স উপাধিটা পাওয়ার জন্য তিনি প্রচুর উপঢৌকন ইংরেজদের দিয়েছিলেন। যাকগে, এই রাজচন্দ্র দাস, তার পরম সুহৃদ, তিনি কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে প্রচুর পরিমাণ অর্থ সাহায্য করেছিলেন। এই রাজচন্দ্র দাস এই বাবুঘাটটা তৈরি করিয়েছিলেন। কোথা থেকে এলো তার এই সম্পদ? সে তো ব্যবসা থেকে এলো, ব্যবসা থেকেই এসেছিল, এছাড়া আর কিছু নয়। তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আমরা যে একটা কথা বলি না, বাবুয়ানা, তো এই বাবুয়ানা যখন শুরু হলো বাঙালিদের মধ্যে, যে তারা পায়রা ওড়ায়, তারপরে ঘুড়ি ওড়ায়, বুলবুলির লড়াই, এইসব খেলে, আস্তে আস্তে তাদের নিজেদের মধ্যে এই বিখ্যাত বাঙালি যারা ব্যবসাদার ছিলেন তথাকথিত, বা তার পরবর্তী প্রজন্মের যারা বাবু ছিলেন, তারা আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে উঠতে থাকে। আর এই দ্বন্দ্বের সুযোগটা নিয়েছিলেন এই গুজরাটি এবং মারোয়াড়িরা। গুজরাটিরা তখনও আসেননি, এসেছিলেন মারোয়াড় থেকে, রাজস্থানের মারোয়াড় থেকে মুনিম হিসাবে এই বাবুদের কাছে এসেছিলেন ওই মারোয়াড়িরা। বিড়লা, বিশেষ করে আজ যেটা বিড়লা জনগোষ্ঠী বা বিড়লা গোষ্ঠী। পরবর্তীকালে এই বাবুদের হাত থেকে তারা সমস্ত কিছু ধীরে 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 করায়ত্ত করে। তারা কি ভুল করেছিল? না, সত্যিই তারা ভুল করেনি। কেননা তাদের মারোয়াড়িদের অবস্থা সত্যিই তখন খুবই খারাপ ছিল, অত্যন্ত খারাপ, যার জন্য মারোয়াড়িরা এখন বলে নয়, অত্যন্ত খারাপ অবস্থা থাকার কারণে তারা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল। কিন্তু তাদের প্রথম টার্গেট ছিল কলকাতায়, কেন কলকাতা তখন রাজধানীও ছিল বলা চলে। সেই সূত্রে বাবুদের প্রচুর পয়সা, এবার সেখানে যদি চাকরি বাকরি কিছু পাওয়া যায়, তো সেই কারণেই মারোয়াড়িরা এসেছিলেন। কিন্তু তাদের মধ্যে সব থেকে বড় যে জিনিসটা ছিল সংঘবদ্ধতা। বাঙালির মধ্যে কিন্তু সেই সংঘবদ্ধতাটা ধীরে 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 কমতে থাকে, শেষকালে সেটা হারিয়েই যায়। এখনও তার প্রমাণ রয়েছে যে আমরা যদি দেখি মারোয়াড়িদের আলাদা সিন্ডিকেট আছে, পরবর্তীকালে গুজরাটি এবং সিন্ধিদের যদি দেখি তাদেরও নিজস্ব সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট মানে টাকা তোলার যন্ত্র নয়, টাকা কামাবার যন্ত্র নয়। সিন্ডিকেটের কাজ হচ্ছে একে অপরকে সাহায্য করে চলা, মানে তাদের সিন্ডিকেটের কথা বলছি। অর্থাৎ মারোয়াড়ি, গুজরাটি, সিন্ধি, এদের নিজস্ব সিন্ডিকেট আছে। এরা বসে বসে টাকা তোলে, যেমন আমাদের এখন এই গত সরকারের আমলে এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট টাকা তুলতো, এ করতো। ওদের সে ব্যাপারটা ছিল না। আজও সেই সিন্ডিকেট বর্তমান,
কিভাবে? না, একে অপরকে সাহায্য করে চলো। একজন বাঙালি ব্যবসাদারকে দেখবেন যে তার পাশে হয়তো একই ধরনের আরেকজন ব্যবসা করছে, সেও বাঙালি, সে সবসময় মন কষাকষি আছে, নিজেদের মধ্যে একটা হিংসি আছে, কি করে তাকে ল্যাং মারা যায়। গুজরাটি মারোয়াড়িদের মধ্যে কিন্তু এই ল্যাং মারামারির বিষয়টা কিন্তু আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। বাঙালিদের মধ্যেও কিন্তু এই জিনিসটা তৎকালীন মানে 1806, 1700 এই সময়েতে কিন্তু ছিল না। কিন্তু হ্যাঁ, বাঙালি আজীবনই একটি নিরীহ প্রকৃতির, কিন্তু বাঙালির বুদ্ধি সেই কিন্তু দেশের বাইরে মানুষকে ব্যবসা করতে শিখিয়েছে। কিন্তু এখন বাঙালির কি অবস্থা? এখন বাঙালি চাকুরিজীবী বলা চলে বেশিরভাগটাই। আমি সামান্য বলছি, দুজন বাঙালি পাশাপাশি আছে, মধ্যিখানে একটা পাঁচিল তুলে দিয়েছে। আগে আমরা দেখতাম মা কাকিমাদের মধ্যে, দিদি তোমার বাড়িতে কি রান্না হয়েছে? আমার বাড়িতে এই দেখো, এই একটু কাঁচকলার ঝোল, কাঁচকলার বড়ার একটা ঝোল হয়েছে, আমি নাও ধরো তোমার ছেলেকে খাওয়াবে। সে আবার বাড়িতে হয়তো করেছিল একটু কুমড়োর ছক্কা, সে হয়তো বাড়ি থেকে এক বাটি কুমড়োর ছক্কা, আদান প্রদানের একটা সম্পর্ক ছিল। কিন্তু সম্পর্কটা হয়তো ছিল, কিন্তু ধীরে ধীরে এখন যা কম্পিটিটিভ মাইন্ডের হয়ে গেছি আমরা, সেখানে সব সময়তেই নিজেদের মধ্যে একটা কম্পিটিশান তৈরি করে ফেলছি, যেখান থেকে তৈরি হচ্ছে হিংসি। আরে কম্পিটিশানটা কিসের? এক বাঙালির সঙ্গে আর এক বাঙালির না। আরে কম্পিটিশানটা তো হবে নিজের সঙ্গে নিজের, অবশ্যই নিজের সঙ্গে নিজের, কখনোই এক বাঙালির সঙ্গে আর এক বাঙালির নয়। আমি এরকমও দেখেছি যে কম বয়সী ছেলেদের মধ্যে কথা হচ্ছে যে কিসের ব্যবসা করা যায় বলতো। এ বলছে চ না কিছু গরু পুষি, কেউ বললো একটা ছাগলের ফার্ম খুলি, কেউ বললো চ পানীয় জলের বিজনেস। তো ওই বাঙালি ছেলেদের মধ্যে কথা হচ্ছে, কারোর পুঁজি আছে কারোর পুঁজি নেই, পরের বিষয়। ওমা, পরের দিন সকালবেলাতেই দেখতে পাওয়া গেল যে একটি ছেলে, তাদের মধ্যে একটি ছেলে, কথা ছিল যে একসঙ্গে ব্যবসাটা করি। ওই কিছু ছেলে যাদের মধ্যে আলোচনা হচ্ছিল, তাদের মধ্যে কি একটি ছেলের পুঁজি বেশি ছিল, সে করলো কি এদেরকে ল্যাং মেরে দিল, দিয়ে নিজে জলের ব্যবসা খুলে ফেললো। আরে না, হাঁ, সে কী রে, একসঙ্গে তো করার কথা ছিল। না, আমায় বাবা বলল, আমি বাবাকে বললাম, বাবা আমায় বললো তাহলে তুই কাল থেকেই শুরু করে দে, সেই জন্য আমি ব্যবসাটা শুরু করে দিলাম। এই যে সঙ্গবদ্ধতার অভাব, এটাই বাঙালিকে শেষ করেছে। বাঙালি এক ব্যবসায়ী কি এখন নেই? পূর্ণেন্দু চ্যাটার্জি তো আছেন পূর্ণেন্দু চ্যাটার্জি। সুপ্রিয় মুখোপাধ্যায় বলে এক ভদ্রলোক আছেন, আমরা জানিই না, তিনি অসম্ভব বড় বিজনেসম্যান, যার কথা কোনো মিডিয়াতে কোনো দিনও আলোচনা হয় না, হবেও না। তিনি একটা ফরেন এক্সচেঞ্জের মালিক, এবং সারা ভারতবর্ষ জুড়ে সেই ফরেন এক্সচেঞ্জ ব্যাংকটা, ফরেন এক্সচেঞ্জ বলা উচিত না, সেই ফরেন এক্সচেঞ্জ ব্যাংকটা 28টা ব্রাঞ্চ আছে। সারা পৃথিবীতে 6টা ব্রাঞ্চ আছে। সেও তো বাঙালি, পূর্ণেন্দু চ্যাটার্জি, চ্যাটার্জি গ্রুপ, বাঙালি। কিন্তু তারা কেউই এই পশ্চিমবঙ্গে নেই, তারা কেউ পশ্চিমবঙ্গে নেই, সবাই পশ্চিমবঙ্গের বাইরে আছে। আর আমাদের বাঙালিদের যা অবস্থা, ব্যবসা আমরা হয়তো অনেকে করছেন না তা নয়, অনেক বাঙালি বাইরে গিয়ে বিজনেস করছেন, কিন্তু সেখানে বাঙালিদের মধ্যে একটু মিল থাকলেও পরস্পর কম্পিটিশান আছে। কম্পিটিশানটা কেন থাকবে? আপনারা যদি একটা গুজরাটি বা মারোয়াড়ির কাছে গিয়ে দেখেন যে একটা মারোয়াড়ির কাছে আপনি দেখছেন যে সেই মারোয়াড়ির 4টে কোল্ড স্টোরেজ আছে, আমার নিজে দেখা 4টে কোল্ড স্টোরেজ আছে। তো তারই এক আত্মীয়
তাকে মারওয়াড় থেকে নিয়ে এলো, নিয়ে এসে বলল তোমাকে কিছু টাকা দিচ্ছি, মানে সিন্ডিকেট থেকে, মারওয়ারি সিন্ডিকেট থেকে তাকে ধার দেওয়া হলো যে তুমি একটা কারখানা করো, যে আমার তো হিমঘরের বিজনেস আছে, মানে কোল্ড স্টোরেজের বিজনেস আছে, তাহলে আলুর প্রয়োজন সেখানে থাকবে, তো সেই আলুগুলো প্যাকেট হবে কি করে বা বস্তা হবে কি করে, সেই জন্য তুমি একটা বস্তার ফ্যাক্টরি আমি তোমাকে খুলে দিচ্ছি। যখন চাষিরা বা ব্যবসাদারদের মাধ্যমে আমি চাষিদের কাছে আর কি বস্তাটা বিলিয়ে দেবো, বিক্রি করে দেবো। এই তো মারোয়ারি। সে আর হিমঘরের বিজনেস আছে, তার এক আত্মীয়কে নিয়ে এলো, নিয়ে এসে বলল আমি তোমাকে ধার দিচ্ছি, তুমি আমার বাড়িতে থাকো, তুমি একটা ফ্যাক্টরি তৈরি করো যেখানে বস্তা তৈরি হবে, সেই বস্তা নিয়ে কাদের মাধ্যমে আমি সেগুলো ছড়িয়ে দেবো, সেই বস্তাটা, সেই বস্তাগুলো নিয়ে তারা চাষিদের মধ্যে ছড়িয়ে দেবে। দুই মারোয়ারি, ব্যবসা ব্যবসা হয়ে গেল, একে অপরকে সাহায্য করে চলল। আবার আলু যখন সব শেষ টেষ হয়ে গেল, পুরনো সব ইয়েগুলো পড়ে রইল, বস্তাগুলো বাড়িতে পড়ে রইল, চাষিরা অনেকে ফেলে টেলে দেন, দেখতে পাওয়া যাবে যে যে মারোয়ারি প্যাকেট তৈরি করছে সেই মারোয়ারি লোক লাগিয়ে সেই সকল মানে বাজার থেকে ওই মানে ফেলে দেওয়া প্যাকেটগুলো কিনছে, আবার সেটাকে রিসাইকেল করা হচ্ছে। একে অপরের সঙ্গে দারুণ সুন্দরভাবে ব্যবসাটা চলছে। আপনি কলকাতার বড় বাজারের দোকানগুলো গিয়ে দেখবেন, গুজরাটি হোক বা মারোয়ারি হোক, একে অপরকে সাহায্য করে চলছে। আর বাঙালিদের দেখুন, একটা এগরোলের দোকান করেছে, আমার এগরোল বেস্ট অফ দ্য বেস্ট এগরোল, আরে ওর দোকানে খাবেন না, ও পচা মাংস দেয়, পচা ডিম দেয়, ওর দোকানে যাবেন না। দুটো পাশাপাশি খাতা বইয়ের দোকান, বহু পুরনো, কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে এমন এসে গেছে, মাথায় ঢুকে গেছে যে ও বাবা, ওর দোকানে যাবেন না, ওর পেপার খুব একটা পেপার ভালো রাখে না, ওর পেনগুলো খুব একটা ভালো নয়। কোথায় সে বলবে ঠিক আছে একটু দাঁড়ান, আমি ব্যবস্থা করে দিচ্ছি, ওকে ফোন করে বলল যে তোর কাছে এই পেপার আছে, বললো হ্যাঁ আছে, তখন খদ্দেরকে ওই দোকানে পাঠিয়ে দিল, বা তার দোকানের কর্মচারীকে বলল তুই ওখান থেকে এটা নিয়ে চলে আয়, ইনি যেটা চাইছেন পেপার, ওর কাছে ছিল না, আরেকজনের কাছ থেকে নিয়ে এলো, একে অপরকে হেল্প করে চললো। বাঙালিদের মধ্যে সেটা নেই। সামান্য একটা মানে জঙ্গল পরিষ্কার নিয়ে বাঙালিতে মারামারি, একতাবদ্ধ ব্যাপারটাই তো নেই। তো সুতরাং ব্যবসাটা কারা করবে? গুজরাটিরা করবে। ব্যবসাটা কারা করবে? সিন্ধিরা করবে, মারওয়াড়িরা করবে। আর সিন্ডিকেট, বাঙালি যদি সিন্ডিকেট তৈরি করে একে অপরে মারামারি করে খুনোখুনি করে মরে যাবে, এরকম বহু উদাহরণ আছে, বহু উদাহরণ আপনারা দেখতে পাবেন। তাই নিজেদেরকে গালাগাল না দিয়ে বা অপরকে গালাগাল না দিয়ে নিজেদের মধ্যে সংঘবদ্ধতা আনাটাই বাঙালির উচিত। হিন্দু বলতে ওই মারোয়াড়ি, ওই গুজরাটি, ওই বাঙালি, আমরা নিজেদেরকে একটু আলাদা করে ফেলছি, আমরা জাতিতে জাতিতে ভেদ করে ফেলছি। সেই জন্যেই শক, হুন্দল, পাঠান, মোগল সবাই আমাদের শুষেছে। আবারও বলছি, শক, হুন্দল, পাঠান, মোগল সবাই আমাদের শুষেছে, ওই কারণেই শুষেছে। কারণটা হচ্ছে এটাই যে আমার তো বাবা কিছু নয়, ওর বাড়িতে হচ্ছে হোক, আমার তো কিছু হবে না কেন? আর এখন তো আমরা ফ্ল্যাট ওয়াইজ ভাগ হয়ে গেছি, বড় বড় অ্যাপার্টমেন্ট, বড় বড় ব্যাপার, ফ্ল্যাটের লোকেদের ফ্ল্যাট কালচার, পাড়া দুটো কালচারে আমরা থাকি না। বনেদি যে সকল পাড়াগুলো আছে সেখানে বনেদি পাড়ার লোকেরা আবার নতুন লোকেদের জায়গা দেয় না। সামান্য পুজো বারোয়ারিগুলোকেই দেখুন, সেখানে পর্যন্ত বাঙালিদের মধ্যে বিভেদ হয়ে বসে আছে। কিন্তু ওই বাঙালি যখন রাজ্যের বাইরে বা দেশের বাইরে থাকছে, তখন তাদের মধ্যে একতাবোধ এসে যাচ্ছে কি করে? কি করে এসে যাচ্ছে? তাই প্রশ্নচিহ্নটা এইখানেই, যে আমরা কি সত্যি একতাবদ্ধ? যাকগে, পরবর্তীকালে
আমি রামদুলাল দে সরকারকে নিয়ে একটা ভিডিও করব, পরস্পর কিছু ভিডিও করব, এই রকম রাজবাবু রাজচন্দ্র দাস, লাটুবাবু ছাতুবাবু আর রানী রাসমণির কথা তো আমরা সকলে জানি। কিন্তু এটা কি জানি যে রানী রাসমণি পর্যন্ত তিনি একজন অশিক্ষিতা মহিলা, তার ব্রেন এতটাই শার্প ছিল, মানে এত ক্ষুরধার বুদ্ধি ছিল যে তিনি মানে জমি কিনে, মানে কি থেকে জমি কিনেছিলেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাগজ, যেটাকে আমরা এখনকার দিনে শেয়ার ফেয়ার এসব বলে থাকি, তো সেই কোম্পানির কাগজের মূল্য প্রায় শূন্যে এসে ঠেকেছিল। কেন না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ক্ষমতা হস্তান্তর করছে বা দিয়ে দিচ্ছে কাকে না, ব্রিটিশ রাজ পরিবারকে। তো কোম্পানির কাগজের মূল্য প্রায় শূন্যে চলে এসেছিল। কিন্তু রানী রাসমণি বুঝতে পেরেছিলেন যে এই কাগজের দাম পরবর্তীকালে অনেক হবে। তিনি কিন্তু ওই সমস্ত কোম্পানির কাগজ, বেশিরভাগ 75% কাগজ তিনি কিনে নেন। পরবর্তীকালে তার যখন হিউজ দাম হয়ে যায়, সেই মহিলাই, লোকমাতা, তিনি ওই কোম্পানির কাগজগুলোকে বিক্রি করে দেন। তা সেটা বিজনেস নয়, সেটা ব্যবসা নয়। সেই টাকা দিয়ে পরবর্তীকালে দক্ষিণেশ্বরে জমি কেনা হয়, সেই টাকা দিয়ে পরবর্তীকালে দক্ষিণেশ্বর জগন্মাতার মূর্তি এবং মন্দির তৈরি করা হয়। সেই টাকার এস্টেট সিস্টেমে আজও দক্ষিণেশ্বর মন্দির চলছে। মূল যে টাকা সেটা কিন্তু সেই কোম্পানির কাগজ বিক্রির টাকা। এবার এস্টেট বড় হয়েছে, বহু মানুষ বর্তমানকালে এসেছেন ইত্যাদি ইত্যাদি, সে ঘটনা আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু এস্টেট তো এস্টেটের জায়গাতেই আছে, মূল টাকাটা তো সেটাই ছিল। তাই একতাবদ্ধ হন, বাঙালিদের একতাবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। নমস্কার।